পরীক্ষার্থী ব্যবসা শিক্ষা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অংশীদারি কারবারের উপর আলোচনা করা হবে। ইতিমধ্যে তোমরা হয়তোবা এই দীর্ঘ বন্ধে অঙ্কগুলো ভুলতে বসেছ, তাই এই চ্যাপ্টারগুলোকে একটু তোমাদেরকে স্মরণ করার জন্য আজকে অংশীদারি ব্যবসায় হিসাবের হিসাব নিয়ে আলোচনা করব একবারে প্রথম থেকে। তোমরা একটু মনোযোগী হও আর পাশাপাশি খাতা কলম নিয়ে একটু বসো। আমি শুরু করছি। চ্যাপ্টারের নাম হলো উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অংশীদারি ব্যবসায় হিসাব। অংশীদারি ব্যবসায় হিসাব। প্রথমে বলতে হবে অংশীদারি ব্যবসায় কি। অংশীদারি ব্যবসায় হলো যে 1932 সালের অংশীদারি আইনের 4 ধারা অনুযায়ী 2 বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছা মুনাফার্জনের লক্ষ্যে যে কারবার গঠন করে তাকে অংশীদারি কারবার বলে। তোমরা অবশ্যই বুঝতে পারছো, 2 বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছা মুনাফার্জনের লক্ষ্যে যে কারবার গঠন করে তাকে অংশীদারি কারবার বলে। আচ্ছা, আমরা অংশীদারি ব্যবসায়ের যে বিভিন্ন ধাপ আছে, বিভিন্ন স্তর আছে, সেই স্তর বা ধাপগুলি তোমাদের সামনে এখন তুলে ধরব। 1, লাভ লোকসান বন্টন হিসাব। 2, অংশীদারদের মূলধন হিসাব। আমি আজকে তোমাদেরকে এই চ্যাপ্টারে এই 2টা বিষয় আলোচনা করব। একটা হলো লাভ লোকসান বন্টন হিসাব কি তার নমুনা ছক, আরেকটা হলো অংশীদারদের মূলধন হিসাব কি তার নমুনা ছক। এই 2টা বিষয় অংশীদারি চ্যাপ্টারের অতি গুরুত্বপূর্ণ ধাপ। এই 2টা ধাপ যারা ভালোভাবে বুঝবে তারা অতি সহজে সুন্দরভাবে নিখুঁতভাবে অঙ্কগুলি করতে পারবে। তাই তোমাদের কাছে আমি প্রত্যাশা করি সবাই তোমরা অতি মনোযোগ সহকারে এই 2টা ধাপ শুনবে এবং বাসায় প্র্যাকটিস করবে। আমার বিশ্বাস আজকে অঙ্কগুলি অতি সহজেই উঠবে। তাইলে প্রথমে আমি আসি, লাভ লোকসান বন্টন হিসাব কি এটা আমাদের জানা দরকার। লাভ লোকসান বন্টন হিসাব কথায় আছে না, কাজেই নামে কাজের পরিচয়, অর্থাৎ কাজের মাধ্যমে বা নামের মাধ্যমে কাজটা বোঝা যায় এটা কি। একইভাবে লাভ লোকসান, এখানে 2টা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, লাভ আর লোকসান, অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানের আয় ও ব্যয়ের সমাহার ঘটে। এখানে আয় এবং ব্যয়গুলি নিয়ে যেটা লাভ ক্ষতি হিসাব করা হয়। এখানে এই লাভ ক্ষতি হিসাবের মাধ্যমে জানা যায় কারবারের লাভ হলো না ক্ষতি হলো, 2 জিনিস আমরা এখানে উপস্থাপন হয়। তাহলে কখন লাভ হয়? কখন লাভ হয়? যখন আমাদের ব্যয় এবং আয়, যখন প্রতিষ্ঠানের ব্যয়ের মাত্রা বেশি হয় তখন লাভ হয় বা মুনাফা হয়, সহজ কথা। যখন প্রতিষ্ঠানে ব্যয়ের মাত্রা বেশি হয় তাহলে ক্ষতি হয়, আর আয়ের মাত্রা বেশি হলে লাভ হয়। তাহলে আমরা বুঝতে পারছি আয় যদি বেড়ে যায় তাহলে প্রতিষ্ঠানের লাভ হয় বা মুনাফা হয়, আর ব্যয়ের মাত্রা বেড়ে গেলে তখন ক্ষতি হয়। তাহলে আমরা লাভ লোকসান হিসাব করলে 2টা জিনিস বের হবে। হ্যাঁ, 2টার যে কোনো একটি জিনিস বের হবে, সেটা হলো মুনাফা অথবা ক্ষতি।
সেই লাভ ক্ষতি হিসাবের মুনাফা বা ক্ষতি যাই হোক না কেন অংশীদারি চুক্তি আইন চুক্তি অনুযায়ী অংশীদারদের মধ্যে এই মুনাফা বা ক্ষতিটা বন্টন করে দেখাতে হবে। অর্থাৎ আমাদের অংশীদারিত্বের একটা কথা আছে, তুমি সবাই জানো, চুক্তি অংশীদারের মূল ভিত্তি। অর্থাৎ চুক্তিতে যেভাবে থাকবে আমরা সেভাবেই কাজ করব। যদি চুক্তিতে মুনাফা বন্টনের হার যেভাবে দেওয়া থাকে আমরা সেভাবে বন্টন করব। তো একই অবস্থা লাভ লোকসান বন্টন হিসাব করে যদি মুনাফা হয় চুক্তি অনুযায়ী বন্টন করব, আর ক্ষতি হইল চুক্তি অনুযায়ী বন্টন করব। এই হলো এই চ্যাপ্টারের মূল লক্ষ্য। আজকে তোমাদের সামনে এই লাভ লোকসান বন্টন হিসেবে হ্যাঁ কি কি ডেবিট পাশে কী কী বসে আর ক্রেডিট পাশে কী কী বসে সেগুলি ছক আকারে তোমাদেরকে আজকে তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে আসি লাভ লোকসান বন্টন হিসাব। প্রতিষ্ঠানের নাম, এখানে তোমাদের সামনে একটা জিনিস তুলে ধরলাম, অর্থাৎ লাভ লোকসান বন্টন হিসাবে ছকের অবস্থানটা দুইটা পার্শ্ব, একটা ডেবিট পার্শ্ব একটা ক্রেডিট পার্শ্ব। আমরা বলতে পারি ডেবিট পার্শ্ব সকল ব্যয়ের সমাহার করতে, অংশীদারি প্রতিষ্ঠানের যত ব্যয় আছে সবগুলি ব্যয় এখানে উপস্থাপন হবে, আর প্রতিষ্ঠানের যত আয় এখানে উপস্থাপন হবে। অর্থাৎ আয় এবং ব্যয়ের তফাৎ হবে লাভ বা ক্ষতি, সেটা আমরা অংশীদারদের মধ্যে বন্টন করব। এবার আমরা আসি সেই এই পাশে সকল ব্যয়গুলি আসবে, সেই ব্যয়গুলি কীভাবে উপস্থাপন করব। হাতে গোনা 4 থেকে 5টা ব্যয়, কমন ব্যয়, এগুলি সর্বদাই থাকে। তোমরা যেমন ব্যয়গুলি বলতে পারো এটা কিন্তু আসলে কি এটা কিন্তু প্রতিষ্ঠানের হিসাব, এটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই হিসাবটা রাখা হচ্ছে। অংশীদারি প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানের আয় বা ক্ষতি হিসাবটা এখানে রাখা হচ্ছে। তাহলে এখানে প্রতিষ্ঠানের কিছু ব্যয় হচ্ছে, প্রতিষ্ঠানের কিছু আয় হচ্ছে। সে ব্যয়গুলি কি কি? কমন কতগুলি ব্যয়, যেমন মূলধনের সুদ 1, 2 বেতন, 3 কমিশন, 4 ঋণের সুদ। সাধারণত এই ব্যয়গুলি সংগঠিত হয়। আর ক্রেডিট পাশে কি হয়? আর নিট লাভ, উত্তোলনের সুদ আর পণ্য উত্তোলন, এই 2-3টা জিনিসে শেষ। এগুলি নিয়েই হবে সর্বদাই আমাদের লাভ ক্ষতি বন্টন হিসাব। তাহলে তোমরা লক্ষ্য করো, আমি এই ব্যয় এবং আয় কীভাবে উপস্থাপন করবো ছকের মাধ্যমে সেটা তোমরা একটু লক্ষ্য করো। সাধারণত আমি যেই ছকে যে তথ্যগুলি দিব নরমালি এই দফাগুলি সর্বদাই আমাদের অঙ্কে থাকে। অতএব এদিকে 4-5টা ব্যয়, এদিকে 2-3টা আয়, এগুলি মাথার মধ্যে খেয়াল রাখলে ইনশাল্লাহ অতি সহজে এই ছকটা তোমরা এই ছকের অঙ্কগুলি করতে পারবো, অর্থাৎ লাভ লোকসান বন্টন হিসাবে সহজে করতে পারবো। একটু সবাই খেয়াল করো কীভাবে উপস্থাপন করবো। আমরা প্রত্যেকটার হেডলাইন থাকবে। আমরা এই পাঠের পরের পাঠের নাম হবে অংশীদারদের মূলধন হিসাব। তাই আমরা প্রতিটা ব্যয় বা আয় বসানোর আগে আমরা পরবর্তী ধাপের নাম লিখে নিব, যেমন অংশীদারদের মূলধন হিসাব। যেমন বেতন, আমি বেতন একটা অংশীদারি কারবার,
আমি তোমাদেরকে প্রথমেই সংজ্ঞা আলোচনা করে নিয়েছি, দুই বা ততোধিক ব্যক্তি, অর্থাৎ দুইজন হতে পারে বা তার অধিক হতে পারে। তাহলে সেই দুই বা ততোধিক ব্যক্তি, তাহলে এখানে আমি দুইজন অংশীদারি ধরে আমি এই লাভ লোকসান বন্ডের হিসাবটা দেখাচ্ছি। যেমন আমি ধরি এক্স একজন অংশীদার, ওয়াই একজন অংশীদার, ধরে নিই এক্স এর একটা টাকা, ওয়াই এর একটা টাকা বেতন বাবদ পাবে। এই এক্স এবং ওয়াই এর বেতনের টোটাল যোগফল আমরা এই পাশে বসাবো। তাহলে আমরা বুঝতে পারছি যে অংশীদার কারবারের মূলধন হিসাবে অধীনে বেতন একটা ব্যয়, ব্যয় এক্স কত পাবে, হ্যাঁ বেতন বাবদ এক্স কত পাবে, ওয়াই কত পাবে, তার টোটাল যোগফল এখানে বসাবো। তারপরে এটি কি আসবে, অংশীদারদের মূলধন হিসাব লিখে অনুরূপ মূলধনের সুদ আমরা মূলধনের সুদরা কি আসবে, একইভাবে ধরে নিই এক্স এর একটা টাকা দাঁড়াবে, ওয়াই এর একটা টাকা দাঁড়াবে, টোটাল যোগফল আমরা এখানে বসাবো। তার মানে এক্স এর মূলধনের সুদ, ওয়াই এর মূলধনের সুদ। তো এখন এভাবে প্রতিটা ব্যয় আরম্ভে আমরা এভাবে দেখে যাব। এবার আমি ধরি এখন যেমন কমিশন শুধুমাত্র এক্স পাইল, তাহলে এখন আর অংশীদারদের মূলধন হিসাব না লিখবো যে এক্স এর মূলধন হিসাব, এক্স এর মূলধন হিসাব ব্র্যাকেটে দিলাম কমিশন, কারণ এখানে কমিশনটা শুধু এক্স পাবে, তাই আমি হ্যাঁ এক্স এর মূলধন একজন বিধায় অংশীদারদের মূলধন হিসাব না লিখে এক্স এর মূলধন লিখলাম, কারণ শুধু এক্স কমিশন পাবে। তাহলে ঠিক একইভাবে আমরা বলতে পারি ঋণের সুদ, ঋণের সূত্র ঠিক ঋণ তো সবাই দেয় না, বিপদে পড়লে হয়তো দুই একজন আয়া সহযোগিতা করে। একইভাবে আমরা ধরে না ওয়াই কারবারে ঋণ দিছে, তাহলে ঋণের উপর আমরা সুদ দিতে বাধ্য, তাই আমরা লিখব ওয়াই মূলধন হিসাব, ওয়াই মূলধন হিসাব লিখব ঋণের সুদ ব্র্যাকেটে রাখি। এখন প্রশ্ন হলো সাধারণত ডেবিট পাশে নর্মালি এই আইটেমগুলি আছে, ক্রেডিট পাশে কি কি আসে, যেমন হয় লিখতে পারি আমরা লাভ লোকসান হিসাব ব্র্যাকেটে নিট লাভ স্থানান্তর হয়েছে, অর্থাৎ এখানে নিট লাভটা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। তোমরা দেখবা আমাদের অংশীদার কারবারের শেষে, অংশীদার কারবারের শেষে অঙ্কের নিচে 31 ডিসেম্বর তারিখে কারবারের নিট লাভ বা লাভ ক্ষতির পরিমাণ এত টাকা দাঁড়িয়েছে, এরকম একটা তথ্য দেওয়া আছে। প্রতিটা অঙ্কের মধ্যে লাভ লোকসান হিসাবের যে দেওয়া আছে সেই ডেটটা এখানে বসে দেওয়া। তাহলে আমরা আর কি আসবে, এই পাশে আসবে একইভাবে হেডলাইন দেখবো এরকম অংশীদারদের মূলধন হিসাব, ব্র্যাকেটে লাগবো উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ একইভাবে অংশীদার সবাই উত্তোলন করতে পারে, তাই সবাই উত্তোলন করলে উত্তোলনের উপর সুদ দিতে হবে। যেমন এক্স একটা টাকা হলো, ওয়াই একটা টাকা হবে, এই দুইটা টাকা যোগ করে আমরা একটাই টাকা উত্তোলনের সুদ। আর কি আসতে পারে ক্রেডিট পাশে, আর আসতে পারে অংশীদারদের পণ্য উত্তোলন, অংশীদার অনেক সময় কারবার থেকে পণ্য উত্তোলন করে, তো সেটাও আমাদের ক্রেডিট পাশে দেখা হবে, কারণ এটা অংশীদারি ব্যবসায়ের জন্য একটা আয়। যেমন অংশীদারদের মূলধন হিসাব ব্র্যাকেটে লিখবো পণ্য উত্তোলন। ধরে নেই এখানে দুইজনে পণ্য উত্তোলন করছে, তাহলে দিয়ে দিই এক্স ওয়াই, তাদের পণ্য উত্তোলনের যোগফলটা আমরা বসিয়ে দিলাম। সাধারণত এই লাভ লোকসান বন্টন হিসাবে এই তিনটা দফায় থাকে সাধারণত।
আর ডেবিট পাশে সাধারণত বেতন, মূলধনের সুদ, কমিশন, ঋণের সুদ, এই 3-4টা আইটেমে বা দফা থাকে। আর ব্যতিক্রম কিছু কিছু কখনো দু একটা অঙ্কের মধ্যে থাকে, যেমন এই পাশে বকেয়া খরচ, এরকম হ্যাঁ দফা বা থাকতে পারে। তাহলে আমি কমন আইটেমগুলি নিয়ে, দফাগুলি নিয়ে তোমাদের দেখাচ্ছি, যেগুলি নর্মালি পরীক্ষায় থাকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? লাভ ক্ষতি আবন্টন হিসাবটা মূলত ডেবিট পাশে বেতন, মূলধনের সুদ, কমিশন, ঋণের সুদ, 4টা দফা। আর ক্রেডিট পাশে অঙ্কের প্রদত্ত নিট লাভ, এই নিট লাভ, উত্তোলনের সুদ আর অন্য উত্তোলন, 3টা দফা। এর তফাৎ বা পার্থক্য, যদি এই আয়ের অংশ বড় হয় তাহলে বন্টনযোগ্য মুনাফা বলবে এখানে, সেই মুনাফাটা আমরা অংশীদারদের মধ্যে বন্টন করব। আর যদি ব্যয়ের অংশ বড় হয়, এই অংশ বড় হয়, তাহলে হবে বন্টন নিট ক্ষতি বা ক্ষতির পরিমাণ, সেটা অংশীদারদের মধ্যে আমরা ক্ষতিটা বন্টন করে দেখাবো। তাহলে আমরা বুঝতে পারছি লাভ লোকসান বন্টন হিসাবে উদ্দেশ্য, লক্ষ্য। তাহলে এখন আমরা একটু সকলে দিই, আমরা ধরে নিই অঙ্কে লাভ হয়েছে, তো লাভটা আমরা টোটাল লাভের যোগফলটা দিকে বসালাম, এই পাশে আবার নিয়ে আসি। এবার এগুলি টোটাল যোগ করে এখান থেকে যদি বিয়োগ করি তাহলে আমাদের মুনাফাটা হবে। সেই মুনাফাটা আমরা কিভাবে উপস্থাপন করব? একইভাবে লিখবো অংশীদারদের মূলধন হিসাব। ব্র্যাকেটে লিখবো, যেহেতু এই অংশ বড় হয়েছে, প্রতিষ্ঠানের মুনাফা দাঁড়িয়েছে, অতএব মুনাফাটা বন্টন করব, লিখবো মুনাফার অংশ। ধরে তাদের এক্স ওয়াই, আমরা চুক্তি অনুযায়ী মুনাফাটা বন্টন করি, এই টাকাটা আমরা চুক্তি অনুযায়ী এক্স এবং ওয়াই এর মধ্যে বন্টন করব। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। এটা হলো বন্টনযোগ্য অর্থাৎ মুনাফা, এটা আমরা এক্স এবং ওয়াই এর মধ্যে বন্টন করে দেখালাম। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। আমরা এবার দ্বিতীয় ধাপ অংশীদারদের মূলধন হিসাব আলোচনা করব। তো মজার বিষয় যে এই লাভ লোকসান বন্টন হিসাবটা যারা পারবে তারা অংশীদারদের মূলধন হিসাবটা অতি সহজে পারবে। কারণ এই দফাগুলি, এই সকল দফাগুলি যত ব্যয় আছে, হ্যাঁ সবগুলি দফা মূলধন হিসাবের ক্রেডিট পাশে চলে যাবে। আর এখানে এই দফাটা বাদে এখানে যতগুলি দফা বা এন্ট্রি আছে সেগুলি মূলধন হিসাবে ডেবিটে চলে যাবে। অতএব তোমরা এই লাভ ক্ষতি বন্টন হিসাবে যদি ভালোভাবে পারো, অংশীদারদের মূলধন হিসাবটা অতি সহজে পারো। তাহলে আমি তোমাদেরকে বারবার বলছি, লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিটের আইটেমগুলি কি কি, ক্রেডিটের আইটেমগুলি কি কি, এগুলি মেমোরিতে রাখলেই সহজে অংশীদারদের মূলধন হিসাবটা সহজে পারবা ইনশাআল্লাহ। তাহলে আমরা এবার লাভ লোকসান বন্টন হিসাবে চলে যাই। এবার আলোচনা করব অংশীদারদের মূলধন হিসাব। 2 নম্বর দফা, 2 নম্বর পার্ট, অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাবটা কি এটা আলোচনা করা দরকার। অংশীদারদের মূলধন হিসাব সাধারণত 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো পরিবর্তনশীল পদ্ধতি, আরটা হলো স্থিতিশীল পদ্ধতি। তাহলে 2টা পদ্ধতি। এর মধ্যে আমাদের পরিবর্তনশীল পদ্ধতিতে বেশি জনপ্রিয়, অর্থাৎ এটা এই নিয়মের অঙ্কটাই বেশিরভাগ থাকে। তথাপি কখনো কখনো স্থিতিশীল পদ্ধতিও পরীক্ষায় থাকে। তবে আজকে আমি পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাবটা তোমাদের সামনে এখন আমি উপস্থাপন করব।
কিভাবে পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব করা হয়। তবে লক্ষণীয়, মূলধন হিসাব যখন পারবা পরিবর্তনশীল পদ্ধতিতে, স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব করাটা তোমাদের জন্য কোনো ব্যাপার নয়, কারণ এটা পারলেই এটা পারবা। অতএব আমি তোমাদের সামনে অংশীদারদের মূলধন হিসাব ব্র্যাকেটে যেটা বলবো পরিবর্তনশীল মূলধন পদ্ধতি করবো। তার আগে আমি বলি যে পরিবর্তনশীল পদ্ধতি এখন দেখাবো। স্থিতিশীল যদি করা হয় তখন ধাপগুলি কি কি দাঁড়াবে একটু দেখেই ফেলি। স্থিতিশীল হলে আমাদের মূলধন হিসাবের পাশাপাশি আরেকটা ধাপ হবে, সেটা হলো অংশীদারদের চলতি হিসাব। যেমন আমি প্রথমে বলছি, এক নম্বরে লাভ ক্ষতি আপন্ত, দুই নম্বর অংশীদার মূলধন হিসাব। যদি পরিবর্তনশীল হয় তখন অঙ্কটা হবে এরকম: লাভ লোকসান বন্টন হিসাব, 2 অংশীদারদের মূলধন হিসাব ব্র্যাকেট লিখি স্থিতিশীল যদি হয়, স্থিতিশীল। এই যে বাড়তি একটা পার্ট হলো, আরেকটা পার্ট বা ধাপ অংশীদারদের চলতি হিসাব, চলতি হিসাব। তাহলে স্থিতিশীল পদ্ধতি হলে নরমালি আমাদের 3টা ধাপ করতে হবে। আর যদি পরিবর্তনশীল পদ্ধতি মূলধন হিসাব বলে, তাহলে 1 নম্বরে হবে লাভ লোকসান বন্টন হিসাব, 2 অংশীদারদের মূলধন হিসাব। পরিবর্তনশীলের ধাপ হবে 2টা। আর স্থিতিশীল পদ্ধতি মূলধন হিসাব হলে তাহলে আমাদের ধাপ হবে 3টা। কি? লাভ লোকসান বন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, রেখে রাখলাম স্থিতিশীল হলে। এই যে স্থিতিশীল হওয়াতে একটা আমাদের এক্সট্রা একটা পার্ট করতে হচ্ছে অংশীদারদের চলতি হিসাব। তাহলে আমরা লক্ষণীয়, আমরা প্রথমে বলছি লাভ ক্ষতি বন্টন হিসাব দেখাইছি, অংশীদারদের মূলধন হিসাব। এই 2টা পারলে এই 3টা অতি সহজে পারবা। এই জন্য প্রথম 2টাই ভালোভাবে শেখাবো, তারপরে 3টা একটু দেখিয়ে দিলে তোমরা সহজে বুঝতে পারবা যে আসলে 3টা কিছুই না, এই 2টা পারলে এই 3টা পারবা। তাহলে আজকে আমি তোমাদের সাথে অংশীদারদের মূলধন হিসাব নিয়ে আলোচনা করব পরিবর্তনশীল পদ্ধতিতে। ব্র্যাকেটে দিয়ে দিই পরিবর্তনশীল পদ্ধতি। তাহলে অংশীদারদের মূলধন হিসাব আলোচনা করব পরিবর্তনশীল পদ্ধতিতে কিভাবে করবো। আচ্ছা, তার আগে বলি অংশীদারদের মূলধন হিসাবটা কি? হিসাব করলে তো হবে না, হিসাবটা বোঝাইতে হবে যে আমরা কেন করি, এই মূলধন হিসাবটা কেন করি। আসলে কি এখানে একইভাবে নামের সাথে কাজের পরিচয়। কেমন? অংশীদারদের মূলধন হিসাব অর্থাৎ অংশীদারদের ব্যক্তিগত তাদের মূলধন কার কত আছে একটা জানা যায় এই অংশীদারদের মূলধন হিসাবের মাধ্যমে। আমরা এই হিসাবটা বলতে পারি যে পার্টনারদের ব্যক্তিগত হিসাব। নাকি পার্টনারদের ব্যক্তিগত হিসাব আমরা এই মূলধন হিসাবের মধ্যে জানতে পারি। যেমন এক সময় 2জন অংশীদার কার কত মূলধন আছে, কে কত টাকা আয় করলো, কত টাকা ব্যয় করলো, সর্বশেষ কত টাকা তার মূলধন রইল, এটা আমরা মূলধন হিসাবের মাধ্যমে অতি সহজে জানতে পারি। তাহলে আমরা আজকে অংশীদারদের মূলধন হিসাব কীভাবে করব সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি সবার কাছে সহজ মনে হবে, একটু মনোযোগ করো। আমি অংশীদারদের মূলধন হিসাবে এখানে কাল্পনিকভাবে 2জন অংশীদার ধরে নিচ্ছি, এক্স আর ওয়াই। সাধারণত 2জন বা 3জন সাধারণত থাকে, তো আমি 2জন অংশীদার ধরে আমি তোমাদের সাথে এই নমুনা ছকটা দেখাচ্ছি। তাহলে 2জন যেহেতু বিদায়, এখানে কলাম আমি 2টা কলাম তাহলে পার্টনারদের নাম লিখি এক্স ওয়াই, তারিখ এক্স ওয়াই, তারিখ ডেবিট ক্রেডিট। আচ্ছা, তোমাদের সামনে
এই মূলধন হিসেবে করার জন্য একটা ছোট্ট কৌশল দিব, অতি সহজে তোমরা বুঝতে পারবা। আসলে সব মুখস্থ করার কোনো প্রয়োজন নাই যদি কৌশলগুলি রপ্ত করতে পারো। আমরা জানি হিসাব বিজ্ঞান, বিজ্ঞান ও কলা কৌশল, অর্থাৎ হিসাব বিজ্ঞান এখানে মুখস্থ কিছু নেই, কিছু কলা কৌশল বা টেকনিক যদি আমরা জানি তাহলে আসলে অ্যাকাউন্টিং অঙ্ক অতি সহজ। তা আমি হিসাব বিজ্ঞান, বিজ্ঞান ও কলা, সেই কলাটা আমি এখন প্রয়োগ করবো। কি কলা প্রয়োগ করছে? কলা মানে কৌশল, টেকনিক। সেই টেকনিকটা তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি এই টেকনিকটা মাথায় রাখলে তোমাদের সব মুখস্থ করতে হবে না ইনশাল্লাহ। খেয়াল করো, আমি ডেবিট পাশে সাধারণত হিসাবটা একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়ে থাকে। তাহলে এখানে আসি আমরা ডিসেম্বরের 31 ধরে উত্তোলন হিসাব, আর এখানে লিখবো জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি লেখে আমাদের মূলধন, কে কত মূলধন এনেছে। আমরা জানি হিসাবকালের শুরুতে বা বছরের শুরুতে প্রতিটা অংশীদার একটা মূলধন, ন্যূনতম একটা পরিমাণ মূলধন কারবার আনতে হবে। মূলধন বাদে ব্যবসা হয় না, দুধ ছাড়া দই হয় না, মূলধন বাদে ব্যবসা হয় না। অর্থাৎ প্রত্যেক একটা মূলধন আনবে। তাহলে এক্স আনলে এক্স করে, ওয়াই আনলে ওয়াই করে। আর তারা যদি উত্তোলন করে, হ্যাঁ মনে করে এক্স উত্তোলন করছে, ওয়াই উত্তোলন নাও করতে পারে, তো ধরে নিলাম ওয়াই উত্তোলন করে নাই। একইভাবে এই ক্ষেত্রে আমরা তারা প্রারম্ভিক মূলধন আনছে, তারা কি ব্যবসা প্রতিষ্ঠানের মাঝে অনেক সময় অর্থ সংকট দেখা দিতে পারে। তখন দেখা গেল কি যে অতিরিক্ত মূলধন আনার প্রয়োজন হতে পারে। হয়তোবা এক্স ওয়াইয়ের মধ্যে হয়তোবা ওয়াই অতিরিক্ত মূলধন হিসেবে আছে, সেক্ষেত্রে আমরা লেখাটা কি দেখবো, সেটা কারবারে তো আনছে নগদে, এই লেখাটা আমরা নগদ হিসেবে লেখো। কোন তারিখে? বছরের প্রথমে আনতে পারে, সাধারণত মাঝামাঝিও আনতে পারে, যে কোনো সময়, যে সময় উল্লেখ থাকবে সেই সময়টা এখানে উল্লেখ করবে। তো ধরে নেই জুলাই মাসের 1 তারিখে সে অতিরিক্ত মূলধন আছে, তাই নগদের হিসাব। কেউ কেউ ভুলে নগদের হিসাব তারিখে বা লেখাটা লিখতে কনফিউশন করো, তবে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই, নগদান হিসাব হবে, কারণ টাকাটা নগদে আছে। এখানে আমরা কটা জিনিস দেখলাম? মূলধন হিসেবে ক্রেডিট পাশে প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন। ডেবিট পাশে কি দেখলাম? উত্তোলন। কটা দফা? 3টা। ক্রেডিট পাশে 1টা আর ডেবিট পাশে 2টা, মোট 3টা। আমি বলবো তোমরা এই 3টা দফা যদি মাথায় রাখো, খেয়াল রাখো যে আমরা মূলধন হিসেবে 3টা দফা বসে, আর বাকিগুলি কিভাবে বসাবো? বাকিগুলো অতি সহজ। আমরা পূর্ববর্তী যে ধাপটা ছিল লাভ ক্ষতি বন্টন হিসাব, সেখানে আমি বলেছিলাম বন্টন হিসাবের ডেবিট দফাগুলি মূলধন হিসাবের ক্রেডিট পাশে চলে আসবে, লাভ ক্ষতি বন্টন হিসাবের ক্রেডিট দফাগুলি মূলধন হিসাবে ডেবিট পাশে চলে আসবে। তাহলে মুখস্থ করার কোনো কারণ নাই, এটা টেকনিক। আমরা পূর্ববর্তী পাঠের নাম কি ছিল? লাভ ক্ষতি বন্টন হিসাব। সেখানে ডেবিটের দফাগুলি কি কি ছিল? বিশেষণ আছে, যেমন মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ, আর ডেবিট পাশে ছিল মুনাফা। 5টা দফা ছিল। সেই 5টা দফা ছিল, এখন ক্রেডিট পাশে এই 5টা দফা বসে যাবে। কারণ আমি বলছি ডেবিটের আইটেমগুলি পূর্ববর্তী দফার ডেবিটের আইটেমগুলি ক্রেডিটে আসবে, পূর্ববর্তী ক্রেডিটের আইটেমগুলি ডেবিটে আসবে। ক্রেডিটে কি কি ছিল? ক্রেডিটে নিট লাভ ছিল, আমরা এটা আনবো না। তারপরে আছে কি উত্তোলনের সুদ, আর ছিল অন্য উত্তোলন, ওই 2টা আনবো ডেবিটে। তাহলে হয়ে গেল। তাহলে আমি এখন বসাই। তাহলে পূর্ববর্তী দফার নাম কি সেটা আমি এখানে লিখে নেব। না, পূর্ববর্তী হিসাবের নাম ছিল ডিসেম্বরের 31 দিনে লাভ ক্ষতি বন্টন হিসাব। হ্যাঁ, বেতন ছিল, বেতন যারটা তার ঘরে বসাবো। তারপর আর ছিল কমিশন, কমিশন যারটা তার ঘরে বসাবো, ধরে নেই তার কোনো কমিশন নেই। তারপর মূলধনের সুদ, যারটা তার ঘরে বসাই দেবো। আর ছিল ঋণের সুদ। ঋণের সুদ পূর্ববর্তীতে কাকে দেখেছি? এক্স বা ওয়াই একটা দেখিয়ে দিই, এক্স এর করে দেখিয়ে দিল।
ঋণের সুদ ওয়াই দেখালাম না। তারপর আসি মুনাফার অংশ। এক্স ওয়াই দুজনের মধ্যে দেখা গেল। তাহলে পূর্ববর্তী পারে বা পূর্ববর্তী হিসাবের মধ্যে কি ছিল? বেতন ছিল, কমিশন ছিল, মূলধনের সুদ ছিল, ঋণের সুদ ছিল, মুনাফার অংশ ছিল। এই সবগুলি দফা লাভ ক্ষতি বন্টন হিসাবে ডেবিট পাশে ছিল, সবগুলি এখন ক্রেডিট পাশে আছে। লক্ষণীয়, ঋণের সুদটা এখানে না দেখানোটাই ভালো। আমরা অতীতে আমরা ঋণের সুদটা আলাদা দেখাইতাম না, আমরা একত্রে দেখাইতাম। তবে এখন ঋণকে সম্পূর্ণ আলাদা করা হয়েছে বিদায়, ঋণ নামে আলাদা হিসাব খোলা হয় বিদায়, ঋণের সুদরা এখানে না দেখানো খুবই ভালো, এখানে না দেখানোটাই ভালো। অর্থাৎ ঋণের সুদরা আনবে না, আর বাদ বাকি সবগুলি আমরা মূলধন হিসাবে ক্রেডিট পাশে দেখাই দেব। আর ডেবিট পাশে কি কি আসবে? একইভাবে ডেবিট পাশে আমরা লিখি অংশীদার লাভ ক্ষতি, কি ছিল? উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ যারটা তার ঘরে বসিয়ে দাও। তারপরে হলো কি? পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন আগের পাঠে কাকে দেখাই যায় না, ধরে নিয়ে এবার আমি ওয়াই কে দেখাইছিলাম পূর্ববর্তী পাঠে, তাহলে এখানে দেখাই দিলাম। তাহলে আর কিছু নেই, কারণ আবন্টনের পেজে এই দুইটা উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন ছিল, আর আরেকটা ছিল নিট লাভ। নিট লাভটা আসবে না, হ্যাঁ এখানে আসবে শুধু অংশীদারদের সাথে সম্পৃক্ত। যেমন উত্তোলনের সুদ অংশীদারের নাম উল্লেখ ছিল, পণ্য উত্তোলন অংশীদারের নাম উল্লেখ ছিল সুনির্দিষ্টভাবে, কিন্তু নিট লাভটা সুনির্দিষ্ট করে উল্লেখ ছিল না কার। তাই আমরা মূলধন উত্তোলনের সুদ ও পণ্য উত্তোলন দুইটা জিনিসই এখানে এনেছি। আমাদের এখানে অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে আমরা সকল তথ্যগুলি এখানে আনা হয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে অংশীদারদের মূলধনের মধ্যে হ্যাঁ তাদের ক্রেডিট পার্শ্বটা সাধারণত বেশি হয়, অর্থাৎ মূলধনের পরিমাণটা বেশি হয়, খরচের পরিমাণটা কমই হয় সাধারণত। তাহলে এদিকে আমরা টোটাল যোগফল, এটার ওয়াই টোটাল যোগফল, ঠিক এক্সের টোটাল যোগফলটা এক্সের করে, ওয়াই টোটাল যোগফলটা ওয়াইয়ের করে। এবার এক্সের এগুলি কি? এক্স কারবার থেকে উত্তোলন করছে বা উত্তোলন শুদ্ধ নিয়েছে, নেওয়ার পরে অবশিষ্ট কত রইল, এই টোটাল এটার যোগফল একত্রে করে এখান থেকে বিয়োগ দিলে তার অবশিষ্ট মূলধন থাকবে। অর্থাৎ বছরের শেষে এক্সের মূলধন কত আমরা এখন জানতে পারলাম, কারণ টোটাল বছরে এক্স এই টাকা আর্ন করেছে, উপার্জন করেছে, টোটাল উপার্জনটা এই পাশে দেখালাম। আর উপার্জনের মধ্যে এই পরিমাণ টাকা কারবার থেকে যেমন সে উত্তোলন করে নিয়ে গেছে, উত্তোলন সুদ নিয়ে গেছে, এখন এই দুইটার যোগফল থেকে বাদ দিলে বাদ বাকি টাকাটা তার কারবারে রয়েছে, এটাই হলো তার বছরের শেষ দিনের মূলধনের পরিমাণ। অর্থাৎ এক্সের মূলধনের পরিমাণ এটা, যেটা আমরা লিখবো ব্যালেন্স সিডি, হবে ডিসেম্বরের 31। একইভাবে ওয়াই টোটাল যোগফলটা এখানে বসে না, ওয়াই টোটাল উপার্জন থেকে আর টোটাল ব্যয়, অর্থাৎ ব্যয় হয়েছে উত্তোলন সুদ বাবদ, সে ব্যয় হয়েছে পণ্য উত্তোলন এত টাকা ব্যয় হয়েছে, তার এই ব্যয়টা এই উপার্জন থেকে ব্যয়গুলি বাদ দিলে বাদ বাকি তার কি রয়ে গেল? কারবারে ক্যাপিটাল, অর্থাৎ বছরের শেষে তার মূলধনের পরিমাণ। তার মানে আমরা অংশীদারদের মূলধন হিসাবের মাধ্যমে জানতে পারলাম এক্সের মূলধন কত, ওয়াইয়ের মূলধন কত। এখানে দুইজনের মূলধনের পরিমাণ উপস্থাপন করা হলো। তাহলে ঠিক এই বছরের শেষ, তার পরের বছরের শুরু, এটা হলো সমাপনী মূলধন। আর পরবর্তী বছর হ্যাঁ জানুয়ারি 1 ব্যালেন্স বিডি লিখে এই মূলধনটা এখন প্রারম্ভিক মূলধন হিসাবে চলে আসবে। এক্সেলটা এক্সেল করে, ওয়াইটা ওয়াই, এটা এখানে আনলাম আর এটা এখানে আনলাম। তাহলে এখানে আমরা প্রারম্ভিক মূলধনটাই আবার সমাপনী মূলধনটাই প্রারম্ভিক মূলধন হিসাবে এখানে উপস্থাপন করা হলো।
এখন আমাদের দুইটা পার্ট হয়ে গেল। যদি এই দফাটা, এই হিসাবটা যদি আমরা পারি, তাহলে অতি সহজেই অংশীদারদের মূলধন হিসাব, যেটা স্থিতিশীল পদ্ধতি, সহজেই বুঝতে পারবে। তো আমি এখন তোমাদের সাথে যে এটা দেখেছি কি পরিবর্তনশীল পদ্ধতিতে, এখন আমি তোমাদের সাথে স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাবটা দেখাবো। কিভাবে করব একটু লক্ষ্য করতে হবে। আমি স্থিতিশীল পদ্ধতির মূলধন হিসাব করতে গিয়ে এখানে একটু এভাবে দাগ দিয়ে দিলাম, অর্থাৎ এই নিয়ে হয়ে যাবে আমাদের স্থিতিশীল মূলধন হিসাব, একটা দুইটা দফা নিয়ে, আর কিছু আসবে না। ঠিক আছে, আমি আগে সহকে কিনে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি কি সেটা আমি বলেছিলাম। এখানে মূলধন পরিবর্তন করেছে। দেখো এখানে বছরের প্রথমে যে মূলধনটা ছিল, বছরের শেষে কিন্তু আর সেটা নাই। যেগুলি প্লাস হয়েছে এগুলি মাইনাস হয়েছে, অর্থাৎ মূলধনের পরিবর্তন ঘটে গেছে। কিন্তু মজার বিষয়, যখন আমি স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব করব, মূলধনের কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ বছরের প্রথমে মূলধন যা, বছরের শেষে মূলধন তাই থাকবে। একেই বলা হয় স্থিতিশীল মূলধন পদ্ধতি। অর্থাৎ যে পদ্ধতিতে অংশীদারদের মূলধনের পরিবর্তন ঘটে না, সেটা হলো কি স্থিতিশীল মূলধন পদ্ধতি। আমি এই জন্য স্থিতিশীল মূলধন পদ্ধতিটা তোমাদের সামনে এখন দেখাচ্ছি। স্থিতিশীল মূলধন, স্থিতিশীল মূলধন পদ্ধতি। তাহলে স্থিতিশীল মূলধন পদ্ধতিতে কি কি আসবে? শুধু এই দুইটা দফা আসবে, আর বাকিগুলি এখন আমি ডিলেট করে ফেলবো। কিন্তু আসলে এই ডিলেট চূড়ান্তভাবে করবো না, একটা সময় গিয়ে আবার এই দফাগুলি সবগুলি নিয়ে হবে চলতি হিসাব। তার মানে এই পূর্বের পরিবর্তনশীল মূলধন হিসাবের ভিত্তিতে একটা হবে স্থিতিশীল মূলধন হিসাব, আর আরেকটা হবে অংশীদারদের চলতি হিসাব। এই দুইটা দফা নিয়েই হবে অংশীদার স্থিতিশীল মূলধন পদ্ধতি, অর্থাৎ অংশীদারদের মূলধন হিসাব স্থিতিশীল পদ্ধতিতে কটা, এই দুইটা দফা নিয়ে, আর কিছু আসবে না, শুধু এই দুইটা দফা। এটা আর বাদ বাকি এই দফাগুলি যেভাবে আসছে অনুরূপভাবে হুবহু থাকবে, সেটা তখন নাম দিব অংশীদারদের চলতি হিসাব। তাহলে আমি একটু তোমাদেরকে একটু এই সফটওয়্যারে দুই ভাগ করে, একটা করবো স্থিতিশীল মূলধন হিসাব, আর একটা করবো অংশীদারদের মূলধন হিসাব। প্রথমে আমি মূলধন হিসাবটা করতেছি। এগুলো এখন আপাতত ডিলেটের মধ্যে আছে, এগুলির দিকে তাকাইবে না তোমরা। আমি এক ডিলে দুই পাখি মারবো। এই দুইটা নিয়ে করব একটা পার্ট, এগুলি নিয়ে করব একটা পার্ট। ঠিক আছে, এগুলির দিকে তোমরা তাকাইবে না, শুধু এখন তাকাইবে এখানে দুইটা দফা আছে, অংশীদারদের মূলধন হিসাব, স্থিতিশীল মূলধন পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে কি কি আসে? প্রারম্ভিক মূলধন, সরি এখানে প্রারম্ভিক মূলধন একটু পরে আনবো। অনেক সময় ব্যালেন্স বিডি অংশীদারদের চলতি হিসেবে ব্যালেন্স থাকে, অনেক সময় অংশীদারদের চলতি হিসেবে ব্যালেন্স থাকে, এটা আগে বসাবো। তারপর আমরা যদি মূলধন থাকে, হ্যাঁ ব্যালেন্স বিল লিখে এমন হতে পারে চলতি হিসেবে উদ্বৃত্ত, ডেবিট উদ্বৃত্ত হলে ডেবিট পাশে, আর ক্রেডিট উদ্বৃত্ত হলে ক্রেডিট পাশে। একজনেরটা ডেবিট পাশে থাকতে পারে, আরেকজনেরটা ক্রেডিট পাশে থাকতে পারে। এই ক্ষেত্রে আমি শুধুমাত্র চলতি হিসেবে উদ্বৃত্ত শুধু দেখিয়ে দিলাম একটা, কোনটা? শুধু চলতি হিসেবে উদ্বৃত্ত ডেবিট আর ডেবিট ক্রেডিট উদ্বৃত্ত দেখালাম দুটি। আর এখানে আমি সুন্দরভাবে প্রথম থেকে এটা উপস্থাপন করি, তোমরা হাতে বা ভোলাট হয়ে যাচ্ছে।
অংশীদারদের মূলধন হিসাব। গত বুধবারে একটা ফেসবুক আছে না, গত বুধবারে আপনি আমাকে দিয়ে আপনি এক্স ওয়াই আপনি গত এক্স ওয়াই এটা আপনার ফেসবুক থেকে নিয়ে 3 টাকা আমি মূলধন হিসাবে স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব দেখাচ্ছি। ঝামেলা শেষ করে দিলাম, ফ্রেশ বেড়ে দেখাচ্ছি প্রথম থেকে। প্রথমে আসি মূলধন হিসাবের মধ্যে জানুয়ারি 1 ব্যালেন্স বিডি এক্স এর মূলধন ওয়াই এর মূলধন। ধরে জুলাই 1 নগদান লিখে, হ্যাঁ অতিরিক্ত মূলধন এক্স ধরি এক্স আছে ওয়ান এর। তাহলে এখানে কয়টা তথ্য দিলাম? দুইটা, আর কিছু দিব না, শেষ। বেশি কথা বলে লাভ নেই, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এখানে আসবে পারমাণবিক মূলধন আর অতিরিক্ত মূলধন, আর কিছুই আসবে না। তার নাম হলো অংশীদারদের মূলধন হিসাব স্থিতিশীল। আসো ক্রিয়েটেড যোগফল ডেবিটে নিয়ে আসি হুবহু। এখানে লিখবো ডিসেম্বর 31 ব্যালেন্স ব্যালেন্স সিডি। এটা তাদের বছরের শেষে মূলধন শেষ। তাহলে স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব করতে গিয়ে শুধুমাত্র পারমাণবিক মূলধন আর অতিরিক্ত মূলধন দুটো জিনিস আনলাম, আর কিছু আসবে না। শর্টকাট, আর কিছু আনার প্রয়োজন নেই। সাধারণত দুইটা দফায় থাকে। কি কি আসবে? একটা হলো পারমাণবিক মূলধন আর একটা হলো অতিরিক্ত মূলধন। পারমাণবিক মূলধন ব্যালেন্স বিডি অ্যাকসেপ্ট করে ওয়াইটা ওয়ার করে, আর জুলাই 1 লেখে নগদ হিসাবে অ্যাকসেপ্ট করে ওয়াইটা ওয়ার করে। যদি আনে, যে আনে তার করে আমরা ক্রেডিট সাইডে যোগফল পাই না, ডেবিট সাইডে অ্যাকসেপ্ট করে ওয়াইটা ওয়ার করে। অতএব মূলধন এটাই দাঁড়াচ্ছে, ওয়ার এটা মূলধন দাঁড়াচ্ছে। এটা বছরের শেষ দিন ব্যালেন্স সিডি। সিডিটা আমার পরবর্তী বছরের 1 তারিখ অর্থাৎ জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি লিখে অ্যাকসেপ্ট করে কমপ্লিট হয়ে গেল আমাদের অংশীদারদের মূলধন হিসাব স্থিতিশীল পদ্ধতি। এবার আমি আলোচনা করব। তাহলে এই পদ্ধতিতে প্রথমে আমাদের লাভ ক্ষতি কন্ট্রোল হিসেবে দেখাইছি, অংশীদারদের মূলধন হিসাব স্থিতিশীল দেখাইলাম। 3 নম্বর হবে অংশীদারদের চলতি হিসাব। 3 নম্বর পার্টটা হলো অংশীদারদের চলতি হিসাব। সকালে ফোন করে সকালে মন্ডল যাওয়া উচিত। পার্টনার ধরি আমরা দুইজন আছে, এক্স এবং ওয়াই। আচ্ছা, অংশীদারদের চলতি হিসাবে কি আসবে? অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট পাশে আর ডেবিট পাশে একইভাবে দুটা ব্যালেন্স থাকে। অনেক সময় ডেবিট ব্যালেন্স হলে চলতি হিসাবে ডেবিট পাশে, আর যদি ক্রেডিট ব্যালেন্স থাকে চলতি হিসাবে ক্রেডিট পাশে। সেটা তোমাদের অঙ্কের বইয়ে বলা থাকবে যে চলতি হিসাবে উদ্ধৃত কি ডেবিট উদ্ধৃত না ক্রেডিট উদ্ধৃত। যদি ডেবিট উদ্ধৃত থাকে ডেবিট পাশে বসাবো, এক্স হলে এক্স করে, ওয়াই হলে ওয়াই করে। আর যদি ক্রেডিট উদ্ধৃত থাকে চলতি হিসাবে ক্রেডিট পাশে এক্সের করে, ওয়াইটা ওয়াইয়ের করে। আমরা উদ্ধৃত যা আছে সেই অনুযায়ী বসিয়ে দেব। তাহলে আমি
একটা অঙ্কের মধ্যে দুইটাই দেখাই যে উদ্বৃত্ত চলতি হিসেবে উদ্বৃত্ত এক্সের আছে ওয়াইরা আছে, একটা ডেবিট উদ্বৃত্ত একটা ক্রেডিট উদ্বৃত্ত, দুইটা দিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তাহলে এখানে উদ্বৃত্তটা জানুয়ারির 1 ব্যালেন্স বিডি লিখে ধরি এক্সে ডেবিট উদ্বৃত্ত ওয়াই ডেবিট উদ্বৃত্ত নাই, কিন্তু ক্রেডিট পাশে দেখা গেল ওয়াই ক্রেডিট উদ্বৃত্ত এক্সের নাই। তাহলে এই ক্ষেত্রে হবে একইভাবে জানুয়ারি 1 ব্যালেন্স বিডি লিখে অ্যাকসেপ্ট করে ওয়াইতে হবে। তাহলে আমরা এখানে অংশীদারদের চলতি হিসেবের মধ্যে চলতি হিসেবের উদ্বৃত্ত আনলাম, আর কি আসবে, আর ঠিক একইভাবে